আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বড় ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। পুরান ঢাকা সহ নগরীর বিভিন্ন স্থানে কয়েকটি ভবনের ক্ষতি হয়েছে। এক শিশু সহ 4 জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। আবহাওয়া অফিস জানিয়েছে রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.7। নিয়ামুল আজিজ সাদিকের প্রতিবেদন। স্মরণকালের ইতিহাসে তীব্র ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে শহর। উৎকণ্ঠা নিয়ে নাগরিকদের অনেকেই ভবন ছেড়ে ছুটে আসেন রাস্তায় এবং মাঠে। ঢাকার কয়েকটি বাজারেও ঝাঁকুনির পর মানুষ দিক বিদিক ছুটতে থাকে। ভূমিকম্পের মাত্রাটা এত বেশি হয়েছে, তখন শুধু ডুলতেছিলাম আমি। ভূমিকম্প হইল দীর্ঘক্ষণ ধরে, মানে খুব আর কি বলবো, এখনো থরথর করে শরীর কাঁপতেছে। আমি কথা বলতে পারতেছি না, এত খারাপ লাগতেছে। আমার জীবদ্দশায় আমি এই এত বড় ধরনের শক পাইনি। পুরান ঢাকার আরমানিটোলা, স্বামীবাগ সহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘোড়াশালের এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। 5.7 মাত্রা ভূমিকম্প হয়েছে। এটা ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার পূর্বে। এটা ঢাকা নরসিংদীর মাধবদীতের সেন্টারটা, আর এটা 10:38:26 এটা হয়েছে। নাগরিকদের কেউ কেউ বলেন বিকল্প রাস্তা নেই অনেক ভবনের। ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে এখনও অনেকেই জানেন না। এদিকে ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলার সময়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। এ নিয়ে কথা বলতে দেখা গেছে ধারাভাষ্যকারদের। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। এর আগে দেশের সিলেটের ডাউকি ও ভারতের মেঘালয়, আসাম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। এবারই ঢাকার খুব কাছে এমন উৎপত্তিস্থল দেখা গেল। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন। ভূমিকম্প ও এর প্রভাব নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর? মালিহা, সকাল 10:38:26 বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশে একটি ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরই আমরা আবহাওয়া অফিসে এসেছি এবং আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ তরিকুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে 10:38 একটি ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় এবং এর মাত্রা ছিল 5.7। এই 5.7 এত তীব্রতা অনুভব কেন মানুষ করলো সেই বিষয়ে তার সাথে আলাপ করেছিলাম। তো তিনি বললেন যে ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূর নরসিংদী মাধবপুরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এই জন্য ঢাকাতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এর মাত্রাটাও মানুষ ভালোভাবে অনুভব করেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যখন ভূমিকম্প অনুভূত হওয়ার পরে আমরা আবহাওয়া অফিসে আসতে শুরু করি এবং আমরা রাস্তাঘাটে দেখেছিলাম যে অনেক মানুষ, তারা বিল্ডিং, যারা বাসায় ছিলেন, অফিসে ছিলেন, তারা সবাই রাস্তায় নেমে এসেছেন এবং তাদের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে। তাদের সাথে কথা বলে জানলাম যে তারা বলছেন যে এ ধরনের ভূমিকম্প তারা এর আগে কখনোই অনুভব করেনি। কারণ হলো চলতি বছরই 5ই মার্চ একটি ভূমিকম্প হয়েছিল, সেই মাত্রা ছিল 5.6, কিন্তু এরকম এত বড় তীব্রতা এবং ঝাঁকুনি কেউ অনুভব করেনি বলে তারা বলছেন যে আবহাওয়া অফিস বলছেন যে 5.7 এটা বড় ধরনের কোনো ভূমিকম্প নয়, কিন্তু তীব্রতাটা বেশি অনুভব করার কারণ হচ্ছে ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে হওয়ার কারণে এর তীব্রতাটা বেশি অনুভব করেছেন। এবং আমরা ইতিমধ্যেই কয়েকটি গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দুর্ঘটনার ঘটনাও ঘটেছে এবং পুরান ঢাকায় একটি রেলিং ধসে ইতিমধ্যে 3 জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। মালিহা, এতক্ষণ জানছিলাম ভূমিকম্প নিয়ে আবহাওয়া অধিদপ্তরের তথ্য। এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, ভূমিকম্পে এই এলাকায় ক্ষয়ক্ষতির কি কোনো খবর পেয়েছেন, জানাবেন?
মালিহা 5.7 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকার বাসার ভিতরের যারা মানুষজন ছিলেন তারা কিন্তু বাহিরে বের হয়ে এসেছেন। আমি এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার আরমানিটলার এলাকায়। এখানে একটি বিল্ডিংয়ের আমার পিছনে যে ভবনটি রয়েছে ঠিক এই 7 তলা ভবনটির একটি রেলিং পরে কিন্তু 3 জন নিহত হয়েছে এমনটি বংশাল থানা পুলিশ নিশ্চিত করেছে। তবে ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে তারা একটি ব্রিফ করেছেন, সেই ব্রিফে কিন্তু তারা এখনও এরকম কোনো কনফার্মেশন দেয়নি যে 3 জন নিহত হয়েছে কিনা। তারা এমনটি বলছেন যে 1 জন নিহত হয়েছেন এবং 2 জন গুরুতর আহত হয়েছেন। এবং এই মুহূর্তে এই এলাকার পরিস্থিতি যদি আমি বলি, আতঙ্ক বিরাজ করছে এবং মূল যে ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে এখানে একটি মাংসের দোকান ছিল, সেই মাংসের দোকানে হয়তো ক্রেতা এসেছিলেন অথবা সেই মাংসের দোকানের বিক্রেতাও হতে পারেন সেই 3 জনের মধ্যে একজন। তারা এখান থেকে হেঁটে যাচ্ছিলেন, ঠিক ওই সময় ভূমিকম্প হওয়ার ঠিক ওই মুহূর্তে এই রেলিংটি ভেঙে তাদের গায়ের উপর পড়ে, সম্ভবত মাথার উপরই পড়ে। এরপরেই কিন্তু তারা যেমনটি বলছেন প্রত্যক্ষদর্শীরা যে তারা একদম ঘটনাস্থলেই তাদের গুরুতর আহত হন এবং হয়তো তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং এখনও এই এলাকাতে আতঙ্ক বিরাজ করছে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে যেটি দেখেছি যে নিউ মার্কেট এলাকায়ও কিন্তু একটি ভবন হেলে পড়েছে এবং রাজধানীর স্বামীবাগ মিতালি স্কুলের সামনে 7 তলা একটি ভবন রয়েছে, সেই ভবনটি কিন্তু আরেকটি ভবনের সাথে হেলে পড়েছে এবং সেখানের যারা মানুষ রয়েছেন, বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু বাসা থেকে বের হয়ে এসেছেন এবং সেখানেও ফায়ার সার্ভিসের টিম গেছে এবং তারা যেটি বলছেন যে তারাও শঙ্কিত এবং আতঙ্কিত রয়েছেন যে যেহেতু একটি ভবন আর একটি ভবনের উপর হেলে পড়েছে এবং যারা ওই বিল্ডিংয়ের যারা তারাও আতঙ্কিত রয়েছেন। এবং এর পাশাপাশি রাজধানীর আরও বেশ কয়েকটি এলাকায় যেটি ঘুরে দেখেছি যে সব জায়গার মানুষই কিন্তু তারা শঙ্কিত রয়েছেন যে এমন ধরনের, তারা যেটি বলছেন যে এমন ধরনের বড় ভূমিকম্প তারা দেখেনি। তবে 2023 সালে 5.6 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তার থেকেও কিন্তু এর মাত্রা অনেক বেশি ছিল, যার কারণে সাধারণ মানুষ তারা এখনও শঙ্কিত রয়েছেন এবং এলাকাবাসী কিন্তু তারা সেই যে আতঙ্ক রয়েছে সেই আতঙ্কে তারা এখনও বাসায় প্রবেশ করছেন না, ভীত সন্ত্রস্ত রয়েছেন তারা। এবং কেউ কেউ বলছেন যে হঠাৎ করেই এই ভূমিকম্পের কম্পন এত বেশি তীব্র ছিল, কেউ কেউ ঘুমন্ত অবস্থায় ছিলেন, তিনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে হঠাৎ করে বাচ্চা বা প্রয়োজনীয় জিনিস সামগ্রী নিয়েও বের হতে পারেনি, হঠাৎ করেই নিচে তারা বের হয়ে আসে শত শত মানুষ। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় যেমন মোহাম্মদপুরেও বেশ কয়েকটি ভবনের কথা শুনেছি যে সেই ভবনগুলোতেও কিন্তু হেলে পড়েছে এবং এখন পর্যন্ত এই এলাকাতে আতঙ্ক বিরাজ করছে এবং এখানে পুলিশ, ফায়ার সার্ভিস রয়েছে এবং এই জায়গাতে যে বাসগুলো রয়েছে ভেঙে পড়ার কারণে যে ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে সেটি আসলে এখানে এখন ঠিক করা হয়েছে, কিন্তু সবাই এখন পর্যন্ত এখানে আতঙ্কিত রয়েছে। মালিহা, এতক্ষণ জানছিলাম ভূমিকম্পের পর রাজধানীর পুরান ঢাকার পরিস্থিতি। এদিকে ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় ভবনে ফাটল দেখা যায়। ভূমিকম্পে আতঙ্কে অনেকেই ঘর ও অফিস থেকে বের হয়ে আসেন। এটি দেশের সাম্প্রতিককালের সবচেয়ে তীব্র ভূমিকম্পন বলে মনে করেন সাধারণ মানুষ। বিস্তারিত থাকছে শকত করিমের ডেস্ক রিপোর্টে। হঠাৎ কয়েক সেকেন্ডের কম্পন, ছুটির দিনে 7 সকালে ভূমিকম্পে কাঁপল দেশ। তীব্র ঝাঁকুনি, ঘরবাড়ি, গাছপালা সবকিছুতে। আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি অনেকে। যে অবস্থানেই থাকেন দ্রুত বের হয়ে আসেন আবাসস্থল থেকে। উঁচু ভবন থেকে বের হয়ে আসেন কর্মজীবী মানুষ। 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে কয়েক কিলোমিটার দূরে।
হঠাৎ করে দিই ফ্যান সহ পুরা ভিডি লড়তেছে, পাকা পুরা কেমন মনে হয় যে মরমর খেয়ে ঘরতে বাইরে যেতে, এরকম একটা ভয় ভীতি সৃষ্টি হয়ে গেছে সবার। পোলাপান আতঙ্ক হয়ে গেছে, আমরা আতঙ্ক হয়ে গেছিলাম। আমি তো কি আমার বিড়ালটা নিচে, তো আমার খাটটা লাগতেছে কেন, এবং খাটটা কেন জোবাইল। ভূমিকম্পের সময় দেশের কোনো কোনো জেলায় ভবনের ভেতরে শোনা যায় আতঙ্কিত বাসিন্দাদের চিৎকার। নারায়ণগঞ্জে একটি বিল্ডিংয়ের দেয়াল ধসে প্রাণ যায় এক শিশুর, আহত হয় আরও 2 জন। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সতর্ক থাকতে এবং ভবনগুলোর নিরাপত্তা যাচাই করার পরামর্শ বিশেষজ্ঞদের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। নরসিংদীর ঘোড়াশাল উৎপত্তিস্থল এলাকায় আছেন সহকর্মী বিশ্বজিৎ সাহা, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিশ্বজিৎ, কোনো ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছেন কি সেখানে, আর স্থানীয়রা কি বলছে এই ভূমিকম্পের ব্যাপারে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, নরসিংদীর ঘোড়াশালে উৎপত্তি হওয়া 5.7 মাত্রার ভূমিকম্প সারা দেশ কেঁপে উঠেছে। নরসিংদীর বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির সংখ্যা প্রায় 55 জন। ভয়ে আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে বিভিন্ন হাইরাইজ বিল্ডিং থেকে নামতে গিয়ে প্রায় 55 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে হাসপাতাল সূত্রে। আমার নরসিংদীর গাবতলীতে একটি ছাদের রেলিং ভেঙে 3 জন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নরসিংদীর কোথাও তেমন ক্ষয়ক্ষতি হয়নি, তবে বিল্ডিংগুলিতে ফাটল দেখা দিয়েছে অনেক স্থানে। ভয়ে ভীতিতে এখনো মানুষ বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে। তবে আমি একজন আতঙ্কিত মানুষের সাথে, বিল্ডিং থেকে দৌড়ে নামা আতঙ্কিত মানুষের সাথে একটু কথা বলতে চাই, আপনাকে জানাতে চাই, একটু কথা বলবেন প্লিজ। আজকের এই অভিজ্ঞতা পূর্বে আমাদের আর কখনো হয় নাই। বহুতল ভবনগুলিতে নারী এবং শিশু বৃদ্ধদের আত্মচিৎকারে একটা ভয়াবহ ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি ভবিষ্যতে উত্তরণে কি করা উচিত, এটা সংবাদপত্রগুলি, সংবাদ মাধ্যমগুলি যেন জনসচেতনামূলক আরো অন্য অনুষ্ঠান বা বার্তা মানুষের মধ্যে পৌঁছায় দেয়, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ আপনাকে। মালিহা, নরসিংদীর ঘোড়াশাল থেকে জানছিলাম ভূমিকম্পের খবর। বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পে কেঁপেছে পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকাও। অফিস ও বাসাবাড়ি থেকে বাইরে বের হয়ে আসে আতঙ্কিত কলকাতাবাসী। দি টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের বড় এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়, যা 20 সেকেন্ড স্থায়ী হয়। এখন পর্যন্ত সেখানে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া উত্তর পূর্ব ভারতের গৌহাটি, আগরতলা ও শিলং সহ বিভিন্ন স্থানে ভূকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী থেকে 14 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। এর আগে ভোরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যমাত্রার 2টি ভূমিকম্প আঘাত হানে। এবার অন্যান্য খবর। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এই উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া করা হয়েছে। সকালে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতার যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 1971 সালের মহান স্বাধীনতার যুদ্ধ আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঢাকার সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। পুষ্পস্তবক দেওয়ার পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণের পাশে রাখা বইয়ে সই করেন। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে সম্মিলিতভাবে পুষ্পস্তবক দেন। পরে প্রধান উপদেষ্টা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেন। 4টায় ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।
পেঁয়াজের বারদ দরের মধ্যে নতুন করে বেড়েছে আলুর দাম। সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, বাজার দর সম্পর্কে জানাবেন আমাদের। মালিয়া, গত ৩ সপ্তাহ ধরেই কিন্তু পেঁয়াজের ঊর্ধ্বগতি, পেঁয়াজের বাজার চড়া সেটি কিন্তু আমরা জানি। এর মধ্যে নতুন অস্বস্তিকর খবর হচ্ছে যে বেড়েছে কিন্তু আলুর দামও, অর্থাৎ প্রতি কেজিতে ৫ থেকে ৭ টাকা দরে বেড়েছে আলুর দাম। বিক্রেতারা বলছেন যে ৮০ কেজির যে বস্তা আলু সেটি এখন ৫০০ টাকা বেশিতে তাদের কিনতে হচ্ছে আড়ত থেকে, অর্থাৎ প্রতি বস্তাতেই কিন্তু পাইকাররা ৫০০ টাকা বেশি করে আলু কিনছেন এবং সেটি খুচরা পর্যায়ে যে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা এলাকা ভেদে। এবং যেই আলুটি কিন্তু গত বছর ধরেই কিন্তু বলা চলে ২০ টাকার মধ্যেই ছিল, সেটি হঠাৎ করে কেজি প্রতি ৫ থেকে ৭ টাকা বেড়েছে। এছাড়া কিন্তু এখন শীত মৌসুম, বাজারে কিন্তু ভরপুর কাঁচা সবজি থাকার কথা। সেখানে কিন্তু আসলে সবজির আমদানি কম, সবজির যোগান কম, কাঁচা সবজি সেখানে কিন্তু বেশ চড়া রয়েছে। ক্রেতা বিক্রেতা উভয় বিষয়টি স্বীকার করছেন এবং বলছেন যে অনেকটাই নাগালের বাইরে কাঁচা সবজির দাম। বেগুন এবং শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকা করে, লাউ ৭০ থেকে ৮০ টাকা, এবং একই সাথে কিন্তু আপনার অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রতিটি সবজি কিন্তু বলা চলে অনেকটা ভোক্তার বাইরে। ঢেঁড়স রয়েছে, সেগুলো কিন্তু ৮০ টাকা থেকে ১০০ টাকা ধরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু অন্যান্য যে সকল সবজি অর্থাৎ শাকসবজি সেগুলো কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি রয়েছে। এছাড়া অন্যান্য অর্থাৎ গরু মাংস এবং মুরগি সেগুলো কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ তেমন কোনো দরের আর তারতম্য নেই মাংসের বাজারে। এছাড়া চাল ডাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের মতো অনেকটা স্বাভাবিক রয়েছে, এই বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। শুধুমাত্র পেঁয়াজ এবং আলু এই দুটোই কিন্তু বাজারটা অনেকটা ঊর্ধ্বগতি রয়েছে এবং যেটি অনেকটা অস্বস্তিকর পর্যায়ে রয়েছে। আর শীতের যে সবজি রয়েছে সেটি কিছুদিন হয়তো কমে আসবে বলে মনে করছেন বিক্রেতারা। এছাড়া আমার কাছ থেকে কাঁচা বাজারে সব শেষ খবর। এতক্ষণ জানছিলাম বাজার দরের খবর। ভোরে কনকনে ঠান্ডা আর দুপুরে তীব্র রোদ, এই দুই বিপরীত আবহাওয়ার মধ্য দিয়েই দিন কাটছে পঞ্চগড়বাসীর। ভোর থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা স্পষ্ট থাকলেও সূর্য উঠলেই দ্রুত বাড়ছে উষ্ণতার অনুভূতি। টানা ৬ দিন জেলার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করছে। সীমান্তবাসী জানান ভোরের ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে, বিশেষ করে শীতে কাবু হচ্ছে শিশু ও বয়স্করা। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায় চলতি মাসের শেষের দিকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। নতুন করে দূষণের কবলে দখল দূষণের খ্যাতি পাওয়া শহর ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেই দূষণের কারিগর রাজনৈতিক নেতারা। প্রাণের নগরী এখন রং বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ঢাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। কার্যকরী আইন না থাকা আর রাজনৈতিক প্রভাবের কাছে হার মানতে হচ্ছে নগর প্রশাসনকে। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানী এখন মজেছে নির্বাচনের ডামাডোলে, আর শহরের নান্দনিকতা চাপা পড়েছে বিভিন্ন দলের ব্যানার ফেস্টুনে। কেউ কেউ শুধু দেয়ালে পোস্টার সাটিয়েই ক্ষান্ত হননি, ঝুলিয়েছেন বড় বিলবোর্ড। এমন দৃষ্টি দূষণ থেকে বাদ যায়নি মেট্রো রেল কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনাও। নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করেছে প্রায় সব দলগুলোই, আর তারপরই প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মেগা সিটি ঢাকা। এমন পরিস্থিতিতে ২ সিটি কর্পোরেশনও অসহায়। আইন বলছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমতি ছাড়া দেয়াল লিখন বা অননুমোদিত জায়গায় পোস্টার লাগালে সর্বোচ্চ ৫০,০০০, সর্বনিম্ন ৫,০০০ টাকা জরিমানার আওতায় আসবেন। জেল হতে পারে সর্বোচ্চ ৩০ দিন। এই আইনকে অপরাধের সুযোগ হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদরা। শহরের নান্দনিকতা রক্ষায় সেই শাস্তি যথেষ্ট না। আইনে একে বলা আছে যে নির্দিষ্ট জায়গা ব্যতীত অন্য জায়গা যদি লাগানো হয়, সরকার বা সিটি কর্পোরেশন এই আইন ২০১২তে প্রণীত হওয়ার পর ১০ বছরে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে নাই বা অনুমতি সাপেক্ষে। এই নির্দিষ্ট জায়গা ২০২২ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা শহরে ৫২টা জায়গায় নির্দিষ্ট জায়গা করে দিয়েছিলেন।
কিন্তু দুঃখজনকভাবে সেই 52টা জায়গায় কিন্তু পোস্টার লাগানো হয়নি। পোস্টার লাগানো হচ্ছে মেট্রো রেলের পিলারে, পোস্টার লাগানো হচ্ছে স্কুলের দেয়ালে, বাসাবাড়ির দেয়ালে। বিগত কিছুদিনে পরিচ্ছন্নতা অভিযানের আওতায় 2 সিটিতে প্রায় কয়েক লাখ পোস্টার ব্যানার অপসারণ করেছে নগর প্রশাসন। যাদের নামে পোস্টার লাগানো হচ্ছে কয়েক দফায় তাদেরকেও সতর্ক করা হলেও সুফল নেই বলে দাবি কর্মকর্তাদের। ব্যানার পোস্টার ফেস্টুন লাগালে এটা কিন্তু যেই দলগুলো লাগাবে এটা তাদেরও ইমেজের ব্যাপার, কারণ এটা কিন্তু কেউই পছন্দ করে না। যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ওই কমপ্লায়েন্সটাও কিন্তু ওই দলটাকে আরও বেশি গ্রহণযোগ্য করবে। শুধু রাজনৈতিক দল না, এখানে অন্য সংগঠনও আছে, তাদেরকে আমরা অবহিত করব। আমরা চিন্তা করছি অবহিত করলে যেন মানে উদ্দেশ্য হলো যে নগরীকে দৃষ্টিনন্দন রাখা, এটা একটা মূল উদ্দেশ্য। পাশাপাশি আমরা এই বিষয়টি তাদেরকে অবহিত করবো, তারা যেন তাদের নিজস্ব পোস্টারগুলো এখান থেকে সরিয়ে নেয়। আমরা চিঠি নিই। তবে কর্মকর্তারা আশা করছেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে এই পরিস্থিতি। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।